মামলার ঘটনা এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। একই দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এমন হত্যাকাণ্ড বাড়তে থাকবে বলেও হুঁশিয়ারি করেন তারা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। দোষীদের সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বিক্ষুব্ধরা। আর কোথাও যেন এমন কোনো নৃশংসতা না হয় সেদিকে নজর দিতেও আহ্বান জানানো হয় অন্তর্বর্তী সরকারকে। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পিটিয়ে পাথর মেরে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। শনিবার সকালে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোহাগের নিজ জেলা বরগুনায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বিক্ষুব্ধরা বলেন, এমন হত্যাকাণ্ড অতীতের অনেক বর্বরতাকে ছাড়িয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার যথেষ্ট জায়গা আছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সচেষ্ট হতে হবে, আরো বেশি সক্রিয় হতে হবে। এই যে সোহাগ হত্যাকাণ্ডটা যেভাবে নারকীয়ভাবে ঘটেছে, সারা বিশ্বের বিবেকবান মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে এই হত্যাকাণ্ডটি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এটা আপনার বৈষম্য বিরোধী বাংলাদেশে এটা সত্যি ন্যাক্কারজনক ঘটনা। আর এরপর শুধুমাত্র দলীয় বহিষ্কার আমার কাছে মনে হয় যে উপযুক্ত শাস্তি না, যেহেতু আমরা কয়েকদিন ধরেই দেখছি এই ধরনের কার্যক্রমগুলো বেড়ে যাচ্ছে। এটা অনেক নিষ্কৃষ্ট একটা কাজ করা হয়েছে, যেটা আমরা কখনোই আশা করি না। এত জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম একটা ঘটনা অপ্রত্যাশিত, এটার যথাযথ বিচার করা। সোহাগকে হত্যা করা হয়েছে এই বৈষয়িক কায়দায়। এই হত্যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করে আজকের এই বিক্ষোভ মিছিল। এটার দ্বারাও আমরা আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ, এটার জন্য একটা অশনি সংকেত পাই। সোহাগ হত্যার প্রতিবাদ ও সারা দেশে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এই হত্যাকাণ্ডকে বিক্ষোভকারীরা রাষ্ট্রের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এছাড়া আশুলিয়ার বাইপাইল মোড় ও নাটোরে বিক্ষোভ করে ছাত্র জনতা। শিগগিরই সোহাগ হত্যা সহ সব বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডের ঘটনায় নিহত সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় চলছে মাতম। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পুরো পরিবার। এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও। দাবি তুলেছেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির। রিয়াজ আহমেদ মুসার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সোহাগের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার। স্ত্রীর গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবা হারিয়ে নিস্তব্ধ দিশেহারা দুই শিশু। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। যে মিরপুরের মতো ব্যবসা করছে সেইখানে ওনার আইনা এইখান থেকে নেই, ওনার কাপড় ছিল না শরীরে, কিভাবে ওনারে টর্চার করে মারছে। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে। আমার বাবার কোনো দোষ ছিল? আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে। স্বজনরা জানান, প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় অভিযুক্তদের। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তারা। এরপর বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে চাঁদার দাবিতে সোহাগকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয়। এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অবশেষে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা নাকি মূলত আসামি টিটু আর অনেকগুলো নাম আমি বলতে পারি না, ওনার কাছ থেকে একজন লোক মামার থাপা দিয়ে দইরা দোকান থেকে অফিস থেকে বের করে নিয়েছে। ওইখান থেকে মারতে মারতে আপনার 3 নাম্বার রুট মিটফুড 3 নাম্বার যে মেন গেটের ভিতরে নিয়ে মামার মারধর করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমার বাইরে অলঙ্গ কইরা বুকের উপরে পাড়া দিয়া দাঁত বুকের উপরে অনেক
অত্যাচার করে। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। এইরকম মানুষ যে মানুষে মারে এরকম আমার জীবনে আমি দেখি না। আমি ডক্টর ইউনূসের কাছে এই সূক্ষ্ম বিচারটা চাই, যেন সে দ্রুতভাবে স্বচ্ছ বিচারটা করে। ব্যবসা সূত্রে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার 1 ছেলে ও মেয়ে রয়েছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডে নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি। বলেন, এই ঘটনার সাথে জড়িত 5 জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনা আলোচনায় আসার পরই গ্রেফতার হয়েছে 5 জন। এসব ঘটনা এড়াতে বড় রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহিষ্ণু আচরণ চাইলেন পুলিশ মহাপরিদর্শক। আর অপরাধীর পরিচয় যাই হোক না কেন, সবাইকেই আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে বলে জানান র্যাবের মহাপরিচালক। শাহাদাত নিশাদের রিপোর্টে আমরা বাকিটা জানব। নৃশংস হত্যাকাণ্ডের শিকার লালচাঁদ ওরফে সোহাগের মেয়ে সোহানার এমন আর্তনাতে ভারী হয়ে ওঠে বরগুনার আকাশ। ব্যবসায়ী সোহাগের এমন নৃশংস হত্যাকাণ্ড এখন টক অব দ্য কান্ট্রি। বুধবার ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে শুক্রবার। আলোচনার সঙ্গে সঙ্গে ঢাকা মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয় 3 আর র্যাবের হাতে গ্রেফতার হয় 2 জন। সকালে র্যাবের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক। এ সময় সোহাগ হত্যাকাণ্ডে অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় না দেওয়ার কঠোর বার্তা দেন তিনি। যে অপরাধী সে কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে কোনোভাবেই বিবেচ্য নয়। এদিকে ঘটনার প্রাথমিক কারণ ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও অপরাধের সঙ্গে জড়িত থাকা বাকি আসামিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোহাগ হত্যায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান তিনি। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ধীরগতি থাকলেও যে কোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে 1 জন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জন মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও 1 জন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল এখনো পুরোপুরি ফিরে আসেনি বলে স্বীকার করেন তিনি। তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া, আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় জড়িতদের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ঘটনার প্রতিবাদে কি বলছেন ছাত্রদল নেতারা, সেখানের চিত্র যদি আমাদের দর্শকে তুলে ধরতেন।
জি, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আজকে বিকেল 4টা নাগাদে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা কিন্তু চকবাজারে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে সেই হত্যাকাণ্ডে যারা দোষী তাদের কিন্তু দ্রুত গ্রেফতার এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই প্রতিবাদেই কিন্তু তারা আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলটি করছেন এবং এখানে ক্যাম্পাসে যারা ছাত্রদল রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিলটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা সরকারের থাকা অবস্থায় কি করে এই ধরনের নৃশংস ঘটনাগুলো ঘটেছে, ঢাকায় একটি ঘটেছে, কুমিল্লা এবং খুলনাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধেই কিন্তু তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন যে এই সরকার সহ অন্যান্য বিষয় আইন শৃঙ্খলা নিয়ে। এখানে রয়েছেন ছাত্র দলের যিনি সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তার সাথে একটু আমরা একটু কথা বলতে চাই। আজকে আপনাদের আর কি কি কর্মসূচি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গত 9 জুলাই রাজধানী চকবাজারে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে খুন করে প্রকাশ্যে দিবালোকে খুন করে হত্যা করেছে। তার হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার এবং তাদের খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমরা এই প্রশাসনকে বলতে চাই, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সারা বাংলাদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের একটি প্রত্যাশার জায়গা ছিল এই দেশটি একটি সবার জন্য নিরাপদ দেশ হবে, কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের 1 বছর পরও এই ইন্টারিম সরকার বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেনি, বরঞ্চ দিনকে দিন এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আমরা দেখছি খুলনাতে যুবদল নেতাকে কুপিয়ে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার রক কেটে দেওয়া হয়েছে। একইভাবে মসজিদের ইমামকে খুতবা পছন্দ না হওয়ার কারণে তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনাগুলো অতীতে আপনারা দেখেছেন। আমাদের ছাত্রদল নেতা পারভেজকে হত্যা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম ছাম্মকে সন্ত্রাসীরা হত্যা করেছিল। কোন হত্যাকাণ্ডের বিচার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো করতে পারেনি, যার ফলশ্রুতিতে এই দেশে মব কালচার সৃষ্টি হচ্ছে এবং দিনে দুপুরে মানুষ খুনের মতো ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। যেমনটি শুনছিলেন যে এখানে যারা এই আজকে যে প্রতিবাদ মিছিলে যে ছাত্রদল তারা যেমনটি বলছিলেন এই ক্যাম্পাসে ছাত্রদলের সভাপতি রয়েছেন বাবর, তিনি যেমনটি বলছিলেন যে এই মব কালচারটি কিন্তু আগে থেকে শুরু হয়েছে এবং এই যে সরকার রয়েছেন ক্ষমতায় অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিন্তু যথাযথভাবে এই মব কালচারের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা না নিতে পারায় কিন্তু এই যে একের পর এক যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো কিন্তু ঘটে আসছে। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদলের যে প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক যে শাস্তি খুনির যে শাস্তির দাবিতে যে সর্বশেষ সরকার মব জাস্টিস বরদাস্ত করে না, যেখানেই মব জাস্টিস হচ্ছে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে কথা জানান তিনি। এই সময় পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশ দূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ মানুষের মাঝে 1 লক্ষ গাছের চারা বিতরণ করা হয়। যেভাবে ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন জিনিসকে প্রায়োরিটি দিব, ভাবি মেগা প্রকল্পই উন্নয়ন না, ছোট ছোট ঢাকা শহর। সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটা হচ্ছে মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত 3-4 মাস আপনারা দেখেছেন, যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি। নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে, সে লক্ষ্যে সরকার কাজ করছে, আর কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার সকাল 10টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আজাদ মজুমদার আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সামনে নির্বাচন আসন্ন
আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস পুলিশের যারা দায়িত্বশীল আছেন তারা এই নির্দেশনাগুলো পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নত হবে। ফেনীতে বন্যার পানি নামতে থাকায় নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ৭,৩০০ কোটি টাকার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে কমুয়া যাওয়ার সড়কের দৃশ্য এটি। বন্যার পানিতে পুরো সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের গ্রামের হাজারো মানুষ। এখানে মানে কয়েক গ্রামের লোক আসা যাওয়া করে, কয়েক হাজার লোক দৈনিক, কম নইলেও আর মনে 10,000 লোকের আউট ডাউন হয়, কথা বুঝছেন। এই কারণে এখন বাংলার কারণে আজকে 3 দিন পর্যন্ত মানুষের কষ্ট খাওয়া যান না, দুবিজা মানুষ দাদার করতে পারছে। বাংলা হয়ে গেছে আমার 10-15 জনের টাইলি আবার সিএনজিতে পার করতে হয়, আর আমরা সকা সাম্বা সব কিছু ভাঙি যাবে। রোডটা বহুত সংস্কার করানোর বহুত দরকার, জরুরি। কিভাবে যাব তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি, এগুলো তো টেনশনে আছে। তখন কিতাম না যাই তো উপায় নেই। পানির স্রোত, খাল, এখানে মাইয়া ইট ভাঙ্গা সবকিছু মিলে তো ওখানে গর্তের মতো। ফুলগাজী পরশুরামে বন্যার পানি নামতে থাকায় পরিস্থিতি উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে জেলার ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ। দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। খাদ্য ও নিরাপদ পানির সংকটে রয়েছে অনেক এলাকার মানুষ। এবারের বন্যায় ক্ষতি হয়েছে ১,৬৫০ হেক্টর জমির আমনের বীজতলা, ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের। আর প্রাণী সম্পত্তি ক্ষতি হয়েছে ৬৪,৯৮,০০০ টাকা। মারা গেছেন ২ জন। গরু ঘরেও পানি, থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। আর ঘরের পানি এখন নামছে, নামার পরেও ঘরে কাদামাটি, তারপরে যাই জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ডেলিভারি রুগী, তারপরে এমনি রুগী, মুরব্বীরা এটা ফারুক ধরে না। এই যে মানুষের খানা দানা কিছুই নেই, তো এখন আমরা রোড কোনোরকম চলবে, আমরা নিজস্ব লোক আরো কেন কাজ করে লোক করলো, আমরা কোনোরকম সমান করে দিয়ে লোক পার বেললে। এদিকে সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। এদিকে নোয়াখালীতেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টি না হওয়ায় সদর, কোম্পানিগঞ্জ ও কবিরহাট সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। শুরুতে চলে যাব ফেনীতে। ফেনীতে আছে নিলয়। বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। আসলে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি আমরা এখানকার 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। সেটি এখন আসলে প্রাথমিকভাবে তারা সেই হিসেবটি এখনও দিচ্ছে, তবে পুরোপুরি যে হিসাব সেটি এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন। এর কারণ হচ্ছে, পুরোপুরি না পাওয়ার পিছনে কারণ হচ্ছে ফেনীর কিছু কিছু এলাকা যেসব নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। পানির নিচে তলিয়ে থাকার কারণে কিন্তু পুরোপুরি যে ক্ষয়ক্ষতির হিসাব সেটি
সেটি কিন্তু এখনো দিতে পারছে না বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ জানিয়েছেন। তবে আমরা দেখেছি ফুলগাজী পরশুরামের ইতিমধ্যে বন্যা অনেকটা উন্নতি হয়েছে। এছাড়া ফেনী সদর, ছাগলাইয়া এবং দাগনভূঞার অঞ্চলে যে নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে প্লাবিত রয়েছে, নিম্নাঞ্চলে যেসব বাড়িঘরগুলো এবং সড়কগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে পানির নিচে নিমজ্জিত রয়েছে। কিন্তু আমরা দেখেছি দুপুরের পর থেকে পানির যে স্রোত সেটি অনেকটাই কিন্তু কমছে বলে আমরা দেখতে পাচ্ছি, বা স্থানীয়রা বলছে যে সকাল এবং বিকেলের যে পার্থক্য সেই তুলনায় কিন্তু প্রায় 1.5 থেকে 2 ফিট পরিমাণ পানি কিন্তু নামতে শুরু করেছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে এই 5 উপজেলার বিভিন্ন যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেই আঞ্চলিক সড়কগুলো ইতিমধ্যে সচল রয়েছে, কোথাও কোনো পানি নেই সড়কে। এছাড়া শুধু সড়কের যে শাখা সড়কগুলো রয়েছে সেই সব শাখা সড়কগুলোতে এখনও পানি রয়েছে। সেই সব শাখা সড়কগুলো পানি থাকায় কিন্তু তারা ব্যবহার করতে পারছে না। আমরা দেখেছি যে সকল মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তারা এই মুহূর্তে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সাথে সাথে যে বাড়ির ক্ষয়ক্ষতি সেটি তারা দেখছে এবং কি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা এখনও ব্যস্ত সময় পার করছে। আমার ক্যামেরার সামনে যে পানিগুলো দেখছেন সেগুলো আসলে এখনো স্থির হয়ে আছে বলছে এখানকার কিছু মানুষ। কিছু কিছু জায়গায় পানিগুলোকে তারা জলাবদ্ধতা বলছেন। এর কারণ হচ্ছে মানুষ এর অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় মানুষ যত্রতত্র বাড়ি নির্মাণ করেছে, যার ফলে পানির প্রবাহ সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আমরা এখানে যে পরিমাণ পানি উঠেছিল তার ক্ষয়ক্ষতি প্রাণহানির বিষয়ে আমরা জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছিলেন যে এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে, একজন সাপের কামড়ে মৃত্যু হয়েছে, আরেকজন মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে এখনও বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বন্যার পানি নামতে শুরু করেছে, হয়তো আগামীকাল বিকেল পর্যন্ত সে জায়গায় এইসব যে পানিগুলো রয়েছে সেগুলো থাকবে না বলে কিন্তু আমরা এখানকার যে পানি উন্নয়ন বোর্ড তারা বলছে। তো এ ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব নোয়াখালীতে। নোয়াখালীর আছেন আমাদের মাওলা সুজন, তার কাছ থেকে জানতে চাইবো যে নোয়াখালীর সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর বন্যা পরিস্থিতির কথা বলছেন, তো আমি যদি এখন নোয়াখালীর যে জলাবদ্ধতার কথা বলতে চাই তাহলে শুরুতে বলতে হচ্ছে যে গত বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বৃষ্টি না হওয়ায় এবং গতকাল শুক্রবার এবং আজকে শনিবার সারাদিন রোদ থাকায় কিন্তু জলাবদ্ধতা অনেকটা উন্নতির পথে। তারপরও নোয়াখালীর প্রধান সড়ক ছাড়া যে শাখা প্রশাখা সড়কগুলো রয়েছে নোয়াখালীর সেসব সড়ক কিন্তু এখনো যে জলাবদ্ধতা রয়েছে। তার একটি চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে নোয়াখালী যে জসকোট রোডে প্রেস ক্লাব সংলগ্ন এই সড়কটি কিন্তু এখনো যে জলাবদ্ধতার কবলে পড়েছে। আসলে এসব পানি না নামার প্রধান কারণ হচ্ছে যে শহরে যে ড্রেন রয়েছে, নালা রয়েছে বা খাল রয়েছে পানি প্রবাহের, সেগুলো অনেক টাকা দূষণ এবং দখলে থাকার কারণে কিন্তু এই পানি আর নামছে না। তারপর আশা করা যাচ্ছে যদি আগামীকাল অবধি আবহাওয়া এই অবস্থায় থাকে এবং বৃষ্টি না হয় তাহলে এই জলাবদ্ধতার পানি অনেকটাই কমে যাবে। তো আমি যদি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্র মতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে এই পর্যন্ত প্রায় 40টি বাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতার কারণে এবং অতিবৃষ্টির কারণে। এছাড়া যে বিপুল পরিমাণ মাছের ঘের 5টি উপজেলার যে 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল সেগুলোতে বিপুল পরিমাণ যে মাছের খামার আর সেগুলো নষ্ট হয়েছে। একই সাথে যে মুরগির খামারিরাও কিন্তু লোকসানে পড়েছে, তাদের যে অনেক খামার নষ্ট হয়ে যাওয়ার কারণে। এছাড়া যে সুবর্ণচর শস্য ভান্ডার খ্যাত নোয়াখালী সুবর্ণচর উপজেলা, সেখানেও কিন্তু যে সামনে যে রবি মৌসুমের যে ফসলের বীজ রোপণ করার পরে যে অতিবৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু সেগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। সার্বিকভাবে বলা যায় যে নোয়াখালীতে যে দীর্ঘ জলাবদ্ধতা কাটাতে হলে কিন্তু সর্বপ্রথম যে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন জেলা প্রশাসন, তারা জানিয়েছেন যে জলাবদ্ধতা থেকে নিরসনের একমাত্র যে পরিকল্পনা করতে হবে, নির্দিষ্ট একটি পরিকল্পনা করতে হবে, সেটি হচ্ছে যে নোয়াখালী শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। একই সাথে যে দখল রয়েছে, খাল দখল রয়েছে, সেগুলোকে দখল মুক্ত করতে হবে, তাহলে কিন্তু নোয়াখালী শহর থেকে জলাবদ্ধতা দূর হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। জুই, সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। বিস্তারিত প্রতিবেদনে।
মিটফোর্টে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুব দলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল, একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। তারা চায় দেশে আরো অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দিনগুলোতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি, গ্রেপ্তার বরণ করেছি, আয়নাঘরে গিয়েছি, আয়নাঘর থেকে আর ফেরত আসিনি অনেকে, এবং হরণের ভাতের ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন, নির্যাতনের ভিডিও, নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন। এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। মিটফোর্ডের হত্যাকাণ্ডে ইতোমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তদের শনাক্ত করে বিচারের দাবি জানায় দলটির নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বিএনপি এই কথা আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন। মঈন খান আরও বলেন, সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিতে আসা, যারা দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া। এ সময় নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করতেও আহ্বান জানান আব্দুল মঈন খান। যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের প্রাণের আকুতি গণতন্ত্রকে তাদের হাতে ফিরিয়ে দিন। দীর্ঘ 16 বছর বাংলাদেশের তরুণ সমাজ, নবীন সমাজ তারা ভোট দিতে পারে নাই। তিনটি নির্বাচন আপনারা দেখেছেন, এমনকি 2008 সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়েছিল। বিএনপির ভাবমূর্তি ও সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপি এখনো ক্ষমতায় না যেতেই নানা চক্রান্তের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, সকল চক্রান্তের বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনির স্থান বিএনপিতে হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। দুলু বলেন, গত 5 অগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে মিছিল করতে লোক পাওয়া যেত না, আর এখন মঞ্চে জায়গা পাওয়া যায়। যারা আগে অন্যায় অপরাধ করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক একই কাদায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি কোনো চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না, হবে না, হবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি পক্ষ বিচার ও সংস্কারের
জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, কিন্তু এনসিপি তা হতে দেবে না। দুপুরে সাতক্ষীরায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভায় তিনি কথা বলেন। নাহিদ আরও বলেন, কয়েকটি আসনের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কেউ কিনতে পারবেন না। এনসিপি ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চায় বলেও জানান নাহিদ ইসলাম। কিন্তু আমরা বলেছি মোবাইলটা নামান রে ভাই, এত মানুষের জীবন দানের পরে মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে।